আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, দ্বন্দ্ব, সংঘাত অনেকটাই কমে গেছে বা এখন অনেকটাই শান্তি বিরাজ করতেছে। তার বিপরীতে মধ্যপ্রাচ্যের যে দ্বন্দ্ব, সংঘাত বা যুদ্ধ সেটা এখন অনেকটাই দক্ষিণ এশিয়া বা এশিয়ার মধ্যে ছড়াচ্ছে। তো আমরা গতকালকে এমন একটা খবর দেখলাম, সেটা হচ্ছে যে আমরা দেখলাম পাকিস্তানে আফগানিস্তান হামলা করেছে। মূলত পাকিস্তানের বিভিন্ন পয়েন্টে লক্ষ্য করে আফগানিস্তান হামলা করেছে। এই হামলার প্রেক্ষিতে প্রায় ১৯ জন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন, এমনটাই খবর প্রকাশিত হয়েছে আল জাজিরায়। আর এই যে একটা দ্বন্দ্ব, ওই যে পাকিস্তান আফগানিস্তান, আমরা জানি যে সবসময় একটা মিত্র রাষ্ট্র ছিল বা বন্ধু সুলভ রাষ্ট্র ছিল। তো তাদের মধ্যে একটা নতুন একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর কারণ হচ্ছে ২ দিন আগেই আফগানিস্তানে বিভিন্ন সন্ত্রাসীদের লক্ষ্য করে পাকিস্তান বিমান হামলা করেছে। আর সেখানে প্রায় ৪৬ জন নাগরিক বা মানে বেসামরিক লোক নিহত হয়েছে, এমনটা অভিযোগ করেছে তালেবানের পক্ষ থেকে বা আফগানিস্তানের পক্ষ থেকে। আল জাজিরার এক প্রতিবেদনে সেটা উঠে এসেছে। এর বাইরে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ, সেটা হচ্ছে যে মায়ানমার। মায়ানমার অনেকটাই আসলে যদিও সামরিক জান্তার দেশটা পুরা নিয়ন্ত্রণে রেখেছে, তারপরেও ভিতরে কিছুটা হলেও মানে যে এ বিভিন্ন গোষ্ঠীর সাথে একটা গেরিলা যুদ্ধের মতো চলতেছে। তো তারই ধারাবাহিকতা, যেমন আরাকান রাজ্যে আমরা জানি যে একটা নিজস্ব একটা সামরিক বাহিনী রয়েছে। তারা সেটা দিয়ে তাদের বিভিন্ন অঞ্চল, এই চলতি মাসে তারা ৩ টা অঞ্চল, একটা হচ্ছে মংডু, তারপরে হচ্ছে এই যে এন, এবং আরেকটা অঞ্চল, মানে তারা কয়েকটা অঞ্চল ইতিমধ্যে দখলে নিয়েছে। এবং গতকালকে এই যে মায়ানমারের যে জান্তা সরকারের এক জেনারেল নিজে থেকেই নিজের পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন এমনটাই যে সেখানে যেন তারা কোনো এই এ যে আরাকান যে সামরিক বাহিনী রয়েছে তাদের সাথে দ্বন্দ্বে না জড়ায় এবং তাদেরকে মানে তাদের এ মানে যে সামরিক যে কার্যক্রম সেটা যেন চালাতে কোন রকম বাধা বিপত্তি সৃষ্টি না করে এবং কোন তারা বড় ধরনের যেন মানে বড় ধরনের যেন কোনো হতাহতের ঘটনা না ঘটে। তার মানে সহজেই যে সামরিক জান্তার যে নিজস্ব বাহিনী রয়েছে তারা এই যে আরাকান সামরিক বাহিনীর কাছে একটা আত্মসমর্পণের মতো একটা মানে কার্যক্রম প্রকাশ করতেছে। তো এটা এক হিসাবে শান্তি। আবার দেখা গেছে যদি এটা বড় আকারে রূপ ধারণ করে, যেমন আমরা মধ্যপ্রাচ্যে দেখছি যে কিছুদিন আগেই দেখেছি সিরিয়াতে এই যে হায়াত তাহরির আল শামস, এই সামান্য কিন্তু ক্ষুদ্র বিদ্রোহ থেকে বা ক্ষুদ্র একটা আন্দোলন থেকে কিন্তু পুরো দেশে বাশার আল আসাদের পতন ঘটিয়ে দিয়েছে। তো আসলে সেটা আসলে অনেকেই মনে করতেছে হয়তোবা মায়ানমার জান্তা সরকারেরও এখন পতনের দিকে অনেকটা যাচ্ছে। এর বাইরে সবচেয়ে আরেকটা মজার খবর, সেটা হচ্ছে যে আমরা কিছু রাষ্ট্র জানি যে সেখানে একটা ছোট রাষ্ট্র, সেগুলো নিয়ে অতটা তারা তারা যুদ্ধ বিগ্রহ বা আন্দোলন এগুলো চায় না। কিন্তু এখন বর্তমানে পানামা একটা রাষ্ট্র রয়েছে, যেটা আমরা জানি যে সেখানে একটা পানামা খাল রয়েছে। সেখানে মানে বিশ্বের প্রায় অনেকটাই বাণিজ্যিক লেনদেন, মানে বাণিজ্যিক যে জাহাজগুলো সেগুলো আসা যাওয়া করে। আর সেখানে অনেক আগ থেকে আমেরিকা একটা আধিপত্য বা নিজেদের অবস্থান ধরে রেখেছে। কিন্তু সেই আধিপত্যের মধ্যে এখন নতুন করে ভাগ বসেছে চীন। আর এই চীন যখন এই পানামা খালে নিজেদের বাণিজ্য কার্যক্রম, পাশাপাশি বিভিন্ন সামরিক তৎপরতা বা বিভিন্ন কাঠামো তৈরিতে অর্থবান বিনিয়োগ করতেছে, এটা আবার আমেরিকা ভালো চোখে নেয় নাই। তারই ফলে ডোনাল্ড ট্রাম্প গত ২ দিন আগে বলেছেন যে, পানামা খালে এই যে চীন যদি কি জানি বলে, চীনকে অনেকটাই সুযোগ সুবিধা বেশি দেওয়া হচ্ছে এবং আমেরিকাকে সেখানে মানে যে তাদের যে অবদান সেখান থেকে তারা আ আমেরিকাকে দূরে রাখতেছে বা একটা বঞ্চিত রাখতেছে। আর এর প্রতিক্রিয়া হিসাবে আবার পানামার প্রেসিডেন্ট তিনি আবার বলেছেন যে, পানামার প্রেসিডেন্ট তিনি বলেছেন যে, যে এই এই যে ট্রাম্পের এই বক্তব্যটা হচ্ছে গিয়ে আ একটা মানে নিরর্থক এবং এটা মানে ননসেন্সের মতো বক্তব্য। আসলে সেখানে কাউকে মানে চীনকে তেমন একটা বা বা গুরুত্ব দিচ্ছে না। আসলে চীনও এখানে বাণিজ্য করতেছে, যুক্তরাষ্ট্র বাণিজ্য করতেছে। আর এটার মালিকানা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত পানামা সরকারই নিয়ন্ত্রণ করতেছে। এমনটাই তিনি জানিয়েছেন, সেখানকার প্রেসিডেন্ট রাহুল মুলিনো। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে আসলে কি আমরা অনেকেই হয়তো যুক্তরাষ্ট্রকে এখনো বিশ্বের মোড়ল হিসাবে জানি যে একচ্ছত্র আধিপত্য তার, কিন্তু আসলে সেরকম না। আমরা এই পানামার বক্তব্য দেখলেও সেটা বুঝতে পারতেছি। তো এর বাইরে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আ এই যুক্তরাষ্ট্র ইদানিং মানে বিভিন্ন হঠাৎ করে অনেক মানে সেই ১৯৯০ সালের পরে হঠাৎ করে তারা পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে বা ঘোষণা দিয়েছে। তারই প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া কিন্তু আবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। তো এটা আসলে আমি মনে করি যুক্তরাষ্ট্রের এক প্রকার চাপে রাখার চেষ্টা করছে এবং রাশিয়া কিন্তু নিজেও বলেছে যে রাশিয়ার পক্ষ থেকে রাশিয়ার যে উপপররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ তিনি বলেছেন যে তারাও
এই যে পারমাণবিক যে অস্ত্র সেগুলো পরীক্ষার জন্য একটা ব্যাপক পরিসরে বিবেচনা করতেছে। তার মানে যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালায় তাহলে তার প্রেক্ষিতে কি হবে? যে এই রাশিয়াও সেরকম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করবে। আর এর বাইরে ইউক্রেন ইউক্রেন যুদ্ধ নিয়ে যদি কোনো প্রকার উস্কানিমূলক বা কোনো মানে অস্ত্র বা বিভিন্ন সহযোগিতা করে, তার কড়া হুঁশিয়ারি করেছে রাশিয়ার পক্ষ থেকে। এবং রাশিয়া কিন্তু এখন ইতিমধ্যে ভিতরে পরিকল্পনা করতেছে যে আবারও মাঝারি আকারের যে পারমাণবিক ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র হয়তোবা ইউক্রেনে নিক্ষেপ করবে বা ব্যবহার করবে, অথবা একটা মানে মাঝারি আকারের একটা হাইপারসনিক অস্ত্র ব্যবহার করবে ইউক্রেনে, এমনটাই আসলে গোয়েন্দা বিভাগ বা বিশ্ব বিশ্লেষকেরা জানাচ্ছেন। তো আসলে এদিকে যা বোঝা যাচ্ছে যে আসলে যুক্তরাষ্ট্র যতটা বিশ্বে প্রভাব বিস্তার করতে চাচ্ছে ওইভাবে ততটা প্রভাব বিস্তার করতে দিচ্ছে না চীন এবং রাশিয়া। চীন অনেকটাই সেটা অর্থনীতির মাধ্যমে প্রতিহত করতেছে, আর রাশিয়া তার যে সামরিক অস্ত্র বা বিভিন্ন সম্পদ সেগুলো দিয়ে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতেছে। এর বাইরে আমরা আরেকটা বিষয় দেখতেছি, কালকে একটা খবর উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমে, সেটা হচ্ছে যে গত ১-১.৫ বছরে প্রায় ৬০টা দেশে নির্বাচন হয়েছে। এই ৬০টা দেশে নির্বাচন হওয়ার পরে সেখানে দেখা গেছে তার মধ্যে কয়েকটা মানে পরাশক্তি, যেগুলা যেমন যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, চীন, তুরস্ক, ইরান বা আরো কয়েকটা রাষ্ট্র নির্বাচন হয়েছে। তো আমরা দেখলাম যে প্রায় অধিকাংশ রাষ্ট্রগুলো, পাশাপাশি ব্রিটেনও কিন্তু একটা নির্বাচন হয়েছে। তো ব্রিটেনও কিন্তু নির্বাচনের ভিতরে আমরা দেখলাম যে কয়েকবার নির্বাচন হচ্ছে, ওদের প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে, ঋষি সুনাক, তার আগে বরিস জনসন, তারপরে এখন যিনি আছে। তো এরকম আসলে অনেকের চেঞ্জ হয়েছে। তো এর ভিতরে আবার যুক্তরাষ্ট্রেরও নতুন প্রেসিডেন্ট আমরা জানি ডোনাল্ড বাইডেন হয়েছে, মানে ডোনাল্ড ট্রাম্প হয়েছে, বাইডেন পরাজিত হওয়ার পরে। এবং আম আমরা বিপরীতে দেখতেছি যে রাশিয়ার যে বলয় সেখানে কিন্তু তারা তাদের নিজস্ব যে আগের সরকার, সেখানে তারা সেগুলোই ধরে রাখছে। মানে সেখানে সবাই জয়লাভ করতেছে, যেমন রাশিয়া পুতিন, চীনের যে মানে চীনের শি জিনপিং, তুরস্কর রিসেপ তাইপ এরদোগান কিন্তু একবারে পাস না করলেও দ্বিতীয়বারে কিন্তু পাস করে ফেলছে। পাশাপাশি রাশিয়ার আরেক মিত্র ভারত, নরেন্দ্র মোদী কিন্তু ১০ বছর পরে ১৫ বছরের জন্য আবার নতুন করে সরকার গঠন করছে। তো দেখা যাচ্ছে যে আসলে রাশিয়ার বলয়টাই দিনকে দিন শক্তিশালী হচ্ছে, রাশিয়া, চীন। বিপরীতে যুক্তরাষ্ট্র তার যে বলয় আছে সেটা অনেকটাই ভেঙে যাচ্ছে, বা তাদের যে একটা বিশ্বের যে প্রভাব সেটা অনেকটাই ভেঙে যাচ্ছে। আর আরেকটা সবচেয়ে বিষয় হচ্ছে এখন বিশ্বের পরাশক্তিগুলো চোখ এখন কিন্তু মধ্যপ্রাচ্যের বাইরে গিয়ে, বিশেষ করে এখন এশিয়ার দিকে সবার চোখ। বিশেষ করে এখন বর্তমানে এশিয়ার যে দক্ষিণ এশিয়াও বলে অথবা পূর্ব এশিয়া, যে এই রাষ্ট্রগুলোর দিকে পরাশক্তিগুলোর দেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তারা কিন্তু এগুলাকে কড়া নজরদারিতে রাখছে এবং কড়া পর্যবেক্ষণে রাখছে, এবং বিভিন্নভাবে তারা এটাকে বিভিন্নভাবে নিজেদের অবস্থানকে জোরালো করতেছে। আর তারই সূত্রপাত ধরে আমাদের এখন মধ্যপ্রাচ্যের যে দ্বন্দ্ব সংঘাত সেটা এখন এশিয়ার দিকে চলে আসতেছে। তো আমরা আসলে এরকম দ্বন্দ্ব সংঘাত চাই না। আমরা চাই যেন এশিয়ার মানুষগুলো দিনকে দিন সচেতন হোক এবং তারা যেন তাদের ভালোটা বুঝুক। আর তাদের জন্য আল্লাহ হেদায়েত দান করুক। তাদের জন্য সবার জন্য দোয়া রইল। আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।